আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দোরগোড়ায় আপনাদের মুঠোফোনে পৌঁছে দিচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। জুড়ে থাকবেন শেষ পর্যন্ত, লাইক করবেন, একটি বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে সাহায্য করবেন। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত খবর দেখার। 15ই জুলাই থেকে শুরু হয়ে গেছে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। দেশ জুড়ে রাজ্যেও চলছে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। 15ই জুলাই থেকে শুরু হয়ে গেছে। বিনামূল্যে বুস্টার শুরু হতেই রাজ্যে একদিনের টিকাকরণ বাড়লো 3 গুণ। বিনামূল্যে বুস্টার শুরু হতেই বাংলায় একদিনের টিকাকরণের পরিমাণ বাড়লো 3 গুণেরও অধিক। বুস্টার ডোজ বাড়লো 4 গুণ। এতদিন সব বয়সীদের সমস্ত ধরনের ডোজ মিলিয়ে রোজ প্রত্যেক দিন 1 থেকে 1,10,000 ডোজ টিকাকরণ হতো প্রত্যেক দিন। বুস্টার মিলতো রোজ 60 থেকে 70,000। শুক্রবার 18 ঊর্ধ্ব সকলের জন্য ফ্রি বুস্টার ডোজ দেওয়া শুরু হতেই একদিনে টিকাকরণ বেড়ে হলো প্রায় 3.5 লক্ষ। তার মধ্যে বুস্টার ডোজ প্রায় 2,75,000। জানা গিয়েছে চাহিদার তুলনায় কোভ্যাক্সিনের পরিমাণ কম থাকায় কিছুটা উদ্বিগ্ন বাংলার স্বাস্থ্যকর্তারা। শুক্রবার সকাল পর্যন্ত 17 লক্ষ কোভিশিল্ড, 25 লক্ষ ডোজ কোভ্যাক্সিনের মজুদ ছিল। যেভাবে বুস্টার নেওয়ার হুড়োহুড়ি পড়েছে তাতে এই ডোজে কদিন চলবে সেটা এখন বড় প্রশ্ন। স্বাস্থ্য ভবনের টিকাকরণ শাখার এক পদস্থ কর্তা বলেন, কেন্দ্রীয় সরকার সোমবারের মধ্যে বিহার থেকে প্রায় আরও 19 লক্ষ ডোজ কোভিশিল্ড বাংলায় পাঠাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শুধুমাত্র প্রথম সারির করোনা যোদ্ধা 60 ঊর্ধ্বদের ক্ষেত্রে নিখরচে এতদিন বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। 15ই জুলাই থেকে 18 বছরের ঊর্ধ্বদেরও কিন্তু এই বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আপনারা এখনো পর্যন্ত যারা দেননি, পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে একেবারে বিনামূল্যে কিন্তু আপনার বুস্টার ডোজটি আপনি দিয়ে আসবেন একেবারে বিনামূল্যে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় পশ্চিমবঙ্গের যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম উঠে এলো রাজ্যের 2 বিশ্ববিদ্যালয়ের। টুইটের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। শুক্রবার দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতে সেরা হয়েছে IISc বেঙ্গালুরু, রয়েছে 1 নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানটি দখল করেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এই তালিকার 2টো জায়গা দখল করেছে বাংলার 2 বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম এবং অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। দেশের সেরার তালিকায় স্থান পেয়ে উচ্ছ্বসিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিনি স্পষ্টতই জানিয়েছেন তিনি খুশি এবং গর্বিত। এই প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের। তবে লাগাতার সেরার তালিকায় যাদবপুরে জায়গা পাওয়ার পিছনে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন তিনি। বলেছেন, পরিকাঠামো, আধিকারিক থেকে ছাত্রছাত্রী সকলের হাতে হাত মিলিয়ে কাজ করা এই সাফল্যের জন্য রাজ্য সরকারের সাহায্যের কথা উল্লেখ করেছেন। রাজ্য সরকারের সাহায্যের কথা উল্লেখ করে উপাচার্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যাদবপুরের উপাচার্য। অত্যন্ত বড় একটি খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবার ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে কঠোর আইন আনছে কেন্দ্রের মোদী সরকার। ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে আইন সংশোধন করছে মোদী সরকার। এই আইন কার্যকর হলে নিয়ম ভঙ্গকারীদের সংস্থাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। আগামী সপ্তাহেই সংসদের বাদল অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ হতে পারে বলে জানা যাচ্ছে। এতদিন ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে সরকারের হাতে কোনো আইন বা নীতি ছিল না। এবার তা জারি করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। ইতিমধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রক বিল তৈরির কাজে হাত লাগিয়েছে বলে জানা যাচ্ছে। সংশোধন করা হচ্ছে রেজিস্ট্রেশন অফ প্রেস অ্যান্ড পিরিয়ডিক্যাল বিল। সূত্রের খবর, নয়া আইন জারি হওয়ার 90 দিনের মধ্যে ডিজিটাল নিউজ প্রকাশকদের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। কি হবে সেই প্রক্রিয়া? নয়া সংশোধনী জারি হলে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনে চলে আসবে ডিজিটাল নিউজ মিডিয়াগুলো। নাম নথিভুক্ত করতে হবে প্রেস রেজিস্ট্রার জেনারেলের অধীনে। আইন ভঙ্গ করলে তারা কড়া ব্যবস্থাও নিতে পারবে। এক্ষেত্রে প্রচার স্থগিত, রেজিস্ট্রেশন বাতিল, জরিমানার মতো শাস্তি হতে পারে। গোটা বিষয়টি তদারকির জন্য একটি বোর্ড গঠন করছে কেন্দ্রীয় সরকার। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে এই বোর্ডের প্রধান পদে বসানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। যদিও সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে এই বিল নিয়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত সবুজ সংকেত দেওয়া হয়নি। তবে দ্রুত সেটা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, 2019 সালে নয়া তথ্য প্রযুক্তি আইনের অধীনে ডিজিটাল মিডিয়ার জন্য নীতি প্রণয়নের চেষ্টা করেছিল কেন্দ্র, কিন্তু তা নিয়ে বিতর্ক হয় তখন। সেখানে ডিজিটাল মিডিয়ার ব্যাখ্যা দিয়েছিল কেন্দ্র। তারা জানিয়েছে, ডিজিটাল ফরম্যাটে থাকা কোনো তথ্য বা নিউজ যা ইন্টারনেট, কম্পিউটার, মোবাইলের মাধ্যমে পাঠানো যাবে তাদের ডিজিটাল মিডিয়া বলা হবে। সেক্ষেত্রে খবর, টেক্সট, ভিডিও, অডিও, গ্রাফিক্স যে কোনো আকারে হতে পারে। আরও একবার ল্যান্ডিং
রেট বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। বাড়ি থেকে গাড়ি সব ঋণেই বাড়লো মাসিক কিস্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঋণ গ্রহীতাদের আর্থিক বোঝা বেড়ে গেল। দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই 10 বেসিস পয়েন্ট মার্জিনাল কস্ট ল্যান্ডিং রেট বা MCLR বাড়িয়ে দিল। এর ফলে এসবিআই থেকে বাড়ি বা গাড়ি কেনার জন্য ঋণে দিতে হবে বাড়তি সুদ। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও বাড়বে ইএমআই। নতুন করে যারা ঋণ নেবেন তাদের তো বটেই, সেই সঙ্গে পুরনো ঋণের ক্ষেত্রেও ইএমআই বাড়বে। 10 বেসিস পয়েন্ট মানে 0.10% হার কার্যকর হবে বৃহস্পতিবার থেকেই। ল্যান্ডিং রেটের উপরে ভিত্তি করে বিভিন্ন ঋণের ইএমআই নির্ধারিত হয়। তবে কোন ক্ষেত্রে ইএমআই কতটা বাড়বে তা অবশ্য এখনও পর্যন্ত ব্যাংকের তরফে জানানো হয়নি। ব্যাংক জানিয়েছে 1 বছরের জন্য ল্যান্ডিং রেট 7.40% থেকে বেড়ে 7.50% হলো, আর 6 মাসের ক্ষেত্রে 7.35% থেকে বেড়ে হলো 7.45%। 2 বছরের জন্য ল্যান্ডিং রেট বেড়ে হয়েছে 7.70%, এটা ছিল 7.60%। 3 বছরের জন্য ল্যান্ডিং রেট 7.7% থেকে বেড়ে 7.8% হচ্ছে। গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে 3 বার ল্যান্ডিং রেট বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এপ্রিল মাসেও 10% করে বাড়ে ল্যান্ডিং রেট। ফলে ঋণ গ্রহীতাদের মাসিক কিস্তির বোঝা বেড়েই চলেছে। গত কয়েক মাস ধরে টানা বেড়ে চলেছে মূল্যবৃদ্ধির হার। তা নিয়ন্ত্রণে রাখতে ঋণে সুদ বাড়ানো হতে পারে বলে আগেই ইঙ্গিত দেয় রিজার্ভ ব্যাংক। সেই মতো ক্রমে বেড়ে চলেছে সুদ। স্টেট ব্যাংক সেই পথে হাঁটার পরে মনে করা হচ্ছে দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকেও সুদের হার বাড়বে এবার। বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে তীব্র দাবদাহ। অবশেষে খুশির খবর, সুখবর উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য। প্রথমেই আমরা উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টটি বিস্তারিত জানাবো, তারপরে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া। চোখ রাখছি শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আগামী 48 ঘন্টা 18ই জুলাই সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই। তবে 18ই জুলাই সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া 19 এবং 20 জুলাই নাগাদ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। চোখ রাখছি এবার দক্ষিণবঙ্গের দিকে। আগামী 48 ঘন্টা 18ই জুলাই সোমবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1টি জায়গায় হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। চোখ রাখছি কলকাতার দিকে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী 24 ঘন্টা 2-1 পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে 2-1টি জায়গায়। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস কলকাতার জন্য আপাতত নেই। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লিতে গুদামের দেওয়াল ধসে মৃত্যু, 5 জনের আহত আরও 9। দিল্লির আলিপুর এলাকার একটি নির্মীয়মান গুদামের দেওয়াল ধসে বিপত্তি। এই ঘটনায় 5 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আহত হয়েছেন আরও 9 জন। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা বেশ সংকটজনক। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশ, দমকল বাহিনী। চলছে জোর কদমে উদ্ধার কার্য। ওই গুদামে নির্মাণ কাজ চলছিল বলে জানা যাচ্ছে। ফের আরও একবার ব্যাংক বিক্রির পথে কেন্দ্র। আসছে বিল। প্রথম লক্ষ্য ইউকো ওভারসিজ সেন্ট্রাল ব্যাংক। ব্যাংক বেসরকারীকরণের পথ মসৃণ করতে আর বিলম্ব করতে চাইছে না মোদী সরকার। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বর্ষাকালীন অধিবেশনে পেশ হতে পারে বিল। কার্যত বিরোধীদের কণ্ঠরোধ করে ব্যাংকিং বেসরকারীকরণ বিলটি পাস করিয়ে নিতে চাইছে কেন্দ্র। অন্তত 2টি ব্যাংকে দ্রুত বিক্রির জন্য তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রককে পরামর্শ দিয়েছিল নীতি আয়োগ। প্রাথমিকভাবে সেই তালিকায় 3টি নাম নিয়ে জল্পনা চলছে চরমে। সেই নামগুলো হলো ইউকো ব্যাংক, ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক। পাশাপাশি IDBI ব্যাংক বিক্রির প্রক্রিয়া প্রায় সমাপ্তই।
আইন পাস হলে সর্বাগ্রে সেই ব্যাংক বিক্রি করা হবে। গত বছর বর্ষাকালীন অধিবেশনেই পাস করানো হয়েছিল বিমা বেসরকারীকরণ আইন। মূলত সরকারি বিমার বিলগ্নীকরণের লক্ষ্যেই এই আইন আনা হয়েছিল। এই বিল পাসের পর চলতি বছর এলআইসির কিয়দংশ শেয়ার বাজারে নিয়ে আসা হয়, যদিও শুরু থেকে তা মুখ থুবড়ে পড়েছে। এবার সংসদের আসন্ন অধিবেশনে মোদী সরকার চাইছে ব্যাংকিং বেসরকারীকরণের পথ প্রশস্ত করতে। ব্যাংকের আংশিক বা পূর্ণাঙ্গ বেসরকারীকরণের পাশাপাশি আগামী দিনে আরও কিছু ব্যাংকের সংযুক্তিকরণও করবে মোদী সরকার। এর আগে মোট 27টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্প্রসারিত নেটওয়ার্কে সমন্বিত করে সংযুক্ত করা হয়েছিল, ফলে সংখ্যাটা কমতে কমতে আপাতত 12টিতে এসে ঠেকেছে। কেন্দ্র তা আরও কমাতে আগ্রহী, অন্তত আরও 6টি ব্যাংকে সংযুক্ত করা সরকারের লক্ষ্য। প্রধানত স্টেট ব্যাংকের বা এসবিআই এর ধাঁচে একটি বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্কের রূপ দিতে চাইছে তারা বলে মনে করা হচ্ছে। অর্থাৎ পরিকল্পনা সহজ, সরকারের হাতে বৃহদায়তন 5টি ব্যাংক শুধুমাত্র থাকবে। আগামী দিনে সেগুলোর ভাগ্যেও যে বিলগ্নীকরণ অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। কারণ অর্থ মন্ত্রকের পক্ষ থেকে একাধিকবার কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে ব্যাংকিং পরিচালন প্রক্রিয়ায় কেন্দ্র যথাসম্ভব কম থাকতে চাইছে। একমাত্র এসবিআই আরও কয়েকটি ছাড়া প্রায় সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকই বেসরকারি হাতে দেওয়া অথবা সংযুক্তিকরণের লক্ষ্য রয়েছে সরকারের।